শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমের। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে প্রকাশ করা সংবাদ মিথ্যা এবং পরিকল্পিত বলে উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। একই সাথে এসব গণমাধ্যমকে সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর এর সাথে যোগাযোগ করে যথাযথ মন্তব্য এবং তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়। শেখ হাসিনা এবং তার পরিবার এবং একই সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ফ্রিজ করা 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাজেয়াপ্ত করা হয়েছে সুধা সদন সহ 8টি ফ্ল্যাট এবং বাড়ি। তালিকায় আছে 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যের রাজউকের 60 কাঠা প্লটও। 6টি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানিয়েছেন, এর মধ্যে 2টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। দুদকের করা সেই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ হাসিনা, তার ছেলে এবং সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। অন্যদিকে চলতি বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, এজন্য নতুন অধ্যাদেশও করা হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বড় সম্পদ বলে জানিয়েছেন নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আর একে তিনি আল্লাহর আশীর্বাদ হিসেবেও মন্তব্য করেছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের ক্ষেত্রে শীর্ষ 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তালিকাও করেছে এই সংক্রান্ত টাস্কফোর্স। এর মধ্যে শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অবস্থায় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার বিষয়কে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি। অহেতুক সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বলেছেন, শুধু ক্ষমতার ভারসাম্যের জন্য সংস্কার নয়, বরং মানুষের প্রয়োজনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রস্তাবনা উত্থাপন করা উচিত। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা গণমাধ্যমের সমালোচনা করে বলেন, বিশেষ একটি দলের অপকর্ম নিয়ে গণমাধ্যম নীরব থাকলেও সরব শুধু বিএনপি নিয়ে। জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে, কিন্তু সেটি কি শুধু সংস্কার? বাজারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এটি কি সংস্কার নয়? আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা। আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই। সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন।
নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। দেশ ইসলামের বিধান অনুযায়ী চলছে না বলেই খুন, ছিনতাই সহ নানান ধরনের অপরাধ বেড়ে চলছে। দেশের এমন পরিস্থিতিতে ইসলামী শাসন জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর কাফরুলে জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। জানান, জামায়াতে ইসলাম দেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করতে চায়। বিগত দিনে বিভিন্ন মতাদর্শের শাসনে দেশে শান্তি ফেরেনি উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে সমাজে সামঞ্জস্যতা এবং বৈষম্য দূর করতে হবে। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান জামায়াতের আমির। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। এই সংগ্রামের লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত 10 জন। 9 দফা দাবিতে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসলে পদযাত্রাকে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন পদযাত্রাকারীরা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বারবার এগিয়ে যাবার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছে আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। খুন, ধর্ষণ এবং নিপীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠন মশাল মিছিল করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, অন্তর্বর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। দেশে একের পর এক খুন, ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা ঘটেই চলেছে। সাধারণ জনগণ এখন ভয়ের পরিবেশে বাস করছে। বিচারহীনতার সংস্কৃতিতে অপরাধ বেড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার পদক্ষেপ না নিলেও এসব ঘটনায় যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের উপর পুলিশি হামলা করা হচ্ছে। দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করার দাবি জানান তারা। অন্যদিকে একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। বলেন, বর্তমানে দেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি 8 বছরের ছোট্ট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির দাবি জানান তারা। বলেন, সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তুলবে শিক্ষার্থীরা। এদিকে বিভিন্ন স্থানে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। লক্ষ্মীপুরে সন্ধ্যা 6টায় আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে তেহুমনি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা শুধু আশ্বাস নয়, বিচার নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া পটুয়াখালীতে সন্ধ্যায় আব্দুল হাই বিদ্যানিকেতন থেকে মশাল মিছিল শুরু করে জেলা ছাত্র অধিকার পরিষদ। শহরের চৌরাস্তা মোড়ে ছায়া ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। নজর দেব পাকিস্তানে। সেখানে বেলুচিস্তানে ছিনতাই করা হয়েছে যাত্রী বোঝাই একটি ট্রেন। প্রায় 500 যাত্রী নিয়ে কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার সময় এতে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। আক্রমণে প্রাণ গেছে সামরিক বাহিনীর অন্তত 20 সদস্যের। গুরুতর আহত হয়েছে ট্রেন চালক সহ বহু যাত্রী।
জিম্মি করা হয়েছে শতাধিক যাত্রীকে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের। ট্রেনটি পেহরো কোনারি এবং গাদলার এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছার সাথে সাথে হামলা চালায় বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয় রেললাইন, এরপর গুলি চালানো হয় বগি লক্ষ্য করে। আর এই ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ এবং সামরিক বাহিনী সদস্যদের। চলছে হেলিকপ্টার নিয়ে টহল। প্রথম দ্বিপাক্ষিক সফরে 26শে মার্চ রাতে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে ঢাকা বেইজিং সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। কেবল আভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক কোনো পরিবর্তনও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে দাবি করেন তিনি। জানান, রোহিঙ্গা সমস্যা টেকসই সমাধানের চেষ্টা করছে চীন, তবে এজন্য সমন্বিত আন্তর্জাতিক তৎপরতার তাগিদ দেন চীনা রাষ্ট্রদূত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্ল্ড বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন কয়েকজন। মঙ্গলবার দুপুরে উপজেলা মির্জাপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়ার্ল্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। এ নিয়ে সভাপতি পদপ্রার্থী সৈয়দ মিয়া এবং মোশাররফ হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষের অনুসারীরা। চেয়ার ছোড়াছড়ির ঘটনাও ঘটে, এতে আহত হন উভয় পক্ষের কয়েকজন। এদিকে রাজশাহী তানোরে বিএনপির ইফতার এবং দোয়া মাহফিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে উপজেলার কৃষ্ণপুর মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। আর তাকে বরণ করা নিয়ে বাকবিতণ্ডা হয় ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হকের অনুসারীদের সাথে। আর এরই জেরে এই সংঘর্ষ। অন্যদিকে শুক্রবার নগরীর দড়িখরবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় আহত রিকশা চালক রাজশাহী মেডিকেলে মারা গেছেন। এলাকার উন্নয়নে সবাইকে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ঝিনাইদহের উন্নয়নে বাড়তি মনোযোগ রয়েছে তার। এ সময় যে কোনো ভালো কাজে ঝিনাইদহবাসীর সঙ্গে থাকার কথাও জানান তিনি। ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। সংগ্রাম করে সমতা আনতে হলে আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম দরকার, এ ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এবং সেই প্রচেষ্টায় আমি আপনাদের সেই স্বপ্নের সারথি হব, আপনাদের সেই স্বপ্নের দোসর হব, আপনাদের সেই স্বপ্নের সহযাত্রী হব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ঘোষণা দিতে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার বিকেলে উপাচার্য বরাবর শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। এর আগে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানে 20শে মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানানো হয়। গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতারা বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গড়িমসি করছে। ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ এবং 5 দফা দাবিতে বুধবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন এবং চিকিৎসকরা। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেয় তারা। আগামীকাল সারা বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের মহাসমাবেশের ডাক দেওয়া হলো। রমজান উপলক্ষে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যমুনা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার ABM সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং গেটকো গ্রুপের নির্বাহী পরিচালক রুহুল আমিন আশিক, সিনিয়র সভাপতি এবং ইউটো স্পিনিং এর হেড অব মার্কেটিং আব্দুল সালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা গ্রুপের GM এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ। আলোচনা শেষে দেশের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আন্তর্জাতিক নারী দিবসে পাওয়ার অফ শি এবং আর্টিস্ট ক্লাব লিমিটেড যৌথ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে উইমেন্স সামিট অ্যান্ড
এক্সিবিশন। গতকাল দুপুরে বনানীর আর্টিস্ট ক্লাবে শুরু হওয়া এক্সিবিশন চলবে বুধবার রাত 10টা পর্যন্ত। 2 দিন ব্যাপী সামিট অ্যান্ড এক্সিবিশনে দেশীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে নারীদের ক্ষমতায়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা। এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে বিবিয়ানা, আজুরা বাই শান্তা কবির সহ দেশের 20টি ব্র্যান্ড। আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি বা ট্রাই করছি বা যাদের একাধিক আউটলেট নেই, তো সেক্ষেত্রে এই মেলাগুলি আমাদেরকে অনেক হেল্প করছে। আমাদের যেহেতু নিজস্ব আউটলেট নাই অনেকেরই, তো এই ধরনের এক্সিবিশন তাদের জন্য খুবই প্রয়োজন। কাঁসা পিতল নিয়ে কাজ করছি, যেটা একদম কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে সামনে আনার চেষ্টা করছি। আমাদের যে মাসলিনটা হচ্ছে, আমাদের যে জামদানির মধ্যে এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, এগুলা থেকে আমরা কেমন যেন একটু মুখ ফিরিয়ে নিই। ওটাকে আমাদের মেয়েরা না খুব সুন্দর করে সামনে তুলে আনছে। আমরা চাই যে পাওয়ার অফ শি সেখান থেকে যে তারা যেন মানুষের সামনে এই কাজগুলোকে আরও বেশি করে নিয়ে আসতে পারে। এর সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।